ঘটনা আগে শুনে ফেলি। আমার বাম পাশে আমি দেখতে পাচ্ছি যে ফারহান আছেন। আমি প্রথমে ফারহানের কাছে আছি। ফারহান, আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ। হাই লিসেনার্স, দ্যাটস ফারহান ফ্রম পুরান ঢাকা। আমি আপনাদের সাথে আজকে আমার সিলেটের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যার ফলে আমি আমার পার্সোনাল লাইফে বেশ কিছু প্রবলেম ফেস করি। আমি সিলেটে যাই আমার একটা ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। ওকে। তো আমার ঘটনাটা আসলে সেখানেই ঘটে। এবং আরেকটা কথা বলে রাখি যে আমার ফ্রেন্ডের ছিল একজন হিন্দু। তো হিন্দুদের বিয়েতে মানে ওদের প্রসেসটা অনেক লং টার্ম। তো আমাদের ভাইয়ার লগ্ন ছিল রাত 3:30টায় সিলেটের একটা মন্দিরে। তো আমরা সবাই ডিসেম্বর 16 রাতে মানে ভাইয়ার বাসায় গায়ে হলুদের একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করি এবং তারপর দিন সকালবেলা বরযাত্রী নিয়ে সবাই সিলেটের উদ্দেশ্যে রওনা হই। আচ্ছা। তো সিলেট পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ অনেক রাত হয়ে যায়। প্রচন্ড ঠান্ডা ছিল, ডিসেম্বর মাস। তো আমরা সিলেট পৌঁছলাম রাত 10:30টার দিকে। তো সিলেট পৌঁছানোর পরে আমাদের মানে কন্যা পক্ষের থেকে একটা পার্টি ছিল, সেই পার্টি অ্যাটেন্ড করলাম আমরা কমিউনিটি সেন্টারে একটা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত 12টা বেজে গেল, 12টা 12:30টার মতো বেজে গেল সব অনুষ্ঠান শেষ হতে হতে। আর 3:30টায় ছিল ভাইয়ার লগ্ন। তো এর জন্য আমাদের অবশ্যই সেখানে মন্দিরে যেতে হবে মানে অনুষ্ঠান অ্যাটেন্ড করার পর। তো আমরা ছিলাম প্রচন্ড টায়ার্ড। খাওয়া দাওয়ার পরে আমাদের আরো বেশি টায়ার্ডনেস চলে আসে বেশি। তো আমরা কিছু ফ্রেন্ড ছিলাম, প্লাস আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিলেন যারা খুবই টায়ার্ড ছিলেন। তো আমরা জাস্ট আঙ্কেলকে বললাম যে আমাদের ভাইয়ের যে আব্বু, ওনাকে বললাম যে আঙ্কেল আমরা তো খুব টায়ার্ড, তো আমাদের তো একটা ফ্রেশ হওয়ার দরকার। তো আঙ্কেল আমাদের বললেন যে দেখো তোমরা আশেপাশে যদি কোনো হোটেল থাকে তাহলে তোমরা দেখো, ওখান থেকে ফ্রেশ হয়ে 3:30টার ভিতরে চলে আসো মন্দিরে। তো আমরা জাস্ট খুব কাছেই মন্দিরের কাছে একটা ভালো হোটেল পেলাম, মানে কিন্তু সেটা ছিল খুবই পুরনো। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের যেখানে বিয়ে ছিল সেটা ছিল সিলেট শহর থেকে অনেক ভিতরে। তো ওইখানে তেমন একটা হোটেলও ছিল না, জাস্ট একটা হোটেলে আমরা পাই সেখানে ওঠার জন্য। তো আমরা জাস্ট ওই হোটেলটার ওই বিল্ডিংটা ছিল 4তলা একটা বিল্ডিং, এবং ওখানে আমরা 3তলা এবং 4তলা ছিল জাস্ট হোটেলের জন্য। আমরা জাস্ট 4তলায় একটা রুম নিলাম, ওখানে আমরা 3টা ফ্রেন্ড ছিলাম। জাস্ট কিছুক্ষণ ফ্রেশ হয়ে চলে যাব, ব্যাক করব ওই মন্দিরে। তো আমরা নর্মালি ওখানে আমার 2টা ফ্রেন্ড রুমের ভিতর ছিল, ফ্রেশ হচ্ছিল, এবং তখন ছিল রাত 2টা বাজে। তো আমি জাস্ট আমার ফোনটা নিয়ে জাস্ট বারান্দায় চলে গেলাম হোটেলের, ওখানে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলছিলাম। তো হঠাৎ করেই মানে আমি যখন বারান্দায় হাঁটছিলাম, আর বারান্দাটা ছিল খুবই পুরনো, এবং আর বাকি যে হোটেল রুমগুলো ছিল ওখানেও কেউ ছিল না, রুমগুলো ছিল পরিত্যক্ত এবং তালা লাগানো ছিল। তো আমরা জাস্ট বেশ কয়েকজন মানে ওই রুমটাতে ছিলাম, আর আমি চলে গেছিলাম বারান্দায় ফোনে কথা বলার জন্য। তো যখন আমি বারান্দায় হাঁটছিলাম, তো হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে আমার পিছনে কেউ আছে। আমি বারবার এই প্যানিকটা আমার মধ্যে আসতেছিল, কিন্তু আমি বারবার পিছনে ঘুরতেছিলাম, কিন্তু কাউকে আমি সেখানে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এরকম করতে করতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। তারপরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমার পিছনে কেউ আছে। তো আমি হঠাৎ করে পিছনে একবার মুড়লাম, তখন যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে একটা গরম হালকা বাতাসের একটা ধাক্কা আমার উপর দিয়ে চলে গেল। তো এটা ফিল করার পর আমি একটু ভয় পেয়ে গেলাম, মানে চিন্তা করলাম যে এখানে কি হওয়ার কথা, এখানে আর বেশিক্ষণ স্টে করা যাবে না। তো আমি ডাইরেক্ট হোটেল রুমে চলে গেলাম। তো হোটেল রুমে আমার যে ফ্রেন্ডরা ছিল ওরা জাস্ট ফ্রেশ হয়ে একবারে রেডি ছিল, এবং ওরা জাস্ট মন্দিরে চলে যাবে। তো আমাকে বলছিল যে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না, আমরা চলে যাই। তখন আমি ওদেরকে বললাম যে আমার একটু লেট হবে, আমি আরো আধা ঘন্টা পরে আমি ব্যাক করব, তো তোরা চলে যা, আমি আসতেছি। আর ওরা আমাকে যাওয়ার সময় বললো যে তুই কি ভয় পাবি কিনা, কেননা এখানে পুরো ফ্লোরটাই ছিল একা, আমি ছিলাম একা। তো আমি বললাম যে না, কোনো ভয় নাই, যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছি, কোনো ভয় হওয়ার কথা না। আর আমি কিছুক্ষণ আগে যে আমার সাথে একটা ইনসিডেন্ট হলো ওই বারান্দায়, সেটাও আমি ভুলে গিয়েছিলাম। তো ওরা জাস্ট আমাকে রেখে চলে গেল। আমি জাস্ট হোটেলের রুমে ছিলাম, তখন জাস্ট ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে গেলাম। আমি যখন টয়লেটে গেলাম তখন থেকে আমার মনে বারবার মনে হচ্ছিল যে আমার রুমে বেশ কয়েকজন মানুষ থাকলে যেরকম একটা ফিলিংস থাকে যে আশেপাশে কেউ আছে, এরকম একটা ফিলিংস হচ্ছিল। এবং এটা নিয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ কি আমার রুমে তো কেউ নেই, পুরো ফ্লোরটাই তো একা। তো তারপর আমি টয়লেট থেকে আবার রুমে আসি দেখার জন্য যে কি ব্যাপারটা আসলে। তো আমি এসে কাউকেই পেলাম না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল পুরো ফ্লোরটাতে আমি ছাড়াও আমার সাথে আরো অনেকে আছে, অনেক কিছু আছে, ওনারা চলাফেরা করতেছে, বসে আছে, এরকম বারবার মনে হচ্ছিল। তো আমি আবার টয়লেটে চলে গেলাম, ফ্রেশ হয়ে জাস্ট রুমে এসে ড্রেস আপ করে জাস্ট চলে যাব, মন্দিরে চলে যাব। ঠিক তখনই আমি আমার চশমাটা বাথরুম থেকে আনতে গেলাম। তখন যেটা হলো মানে যখন বাথরুমে যাই, বাথরুমটা ঠিক বাম পাশে ছিল একটা ছোট ভাঙা জানালা। তো আমি যখন মানে চশমাটা নিয়ে ব্যাক করব, তখনই হঠাৎ করে আমার চোখটা গেল জানালার দিকে। তখন আমি যেটা দেখলাম সেটা ছিল খুবই ভয়ানক একটা বিষয়, যা আমি কখনোই আর কখনো দেখতে চাই না। তো সেটা ছিল যে একটা জাস্ট ফেস,
জাস্ট একটা ফেস, খুবই সাদা একটা মেইলি ফেস, এবং সেটা ছিল খুবই ভয়ানক সাদা, এবং আমার দিকে খুব ভয়ানক দৃষ্টিতে সেটা তাকিয়েছিল। এবং সেটার একটু বর্ণনা দিই, সেটা ছিল জাস্ট একটা লাশকে যদি বেশ কয়েকদিন পরে পানি থেকে ওঠানো হয়, তার চেহারাটা যেরকম ফুলে যায়, সাদা হয়ে যায়, ঠিক সেরকমই ছিল তার ফেসটা। তো এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই, মানে আমার কাছে খুবই ভয় লাগে। তখন আমি এক দৌড়ে 3 তলায়, যেখানে ম্যানেজার ছিলেন হোটেলে, সেখানে চলে আসি। আচ্ছা, ওই ফেসটা আপনাকে কোনো ধরনের কোনো কিছু বলেছিল বা আপনার সাথে কি কমিউনিকেট করার চেষ্টা করেছিল? নো, আমার সাথে কোনো কমিউনিকেট করেনি। জাস্ট আমি 2 সেকেন্ডের মতো হবে ফেসটা জাস্ট দেখে ওখান থেকে এক দৌড়ে চলে যাই। আচ্ছা, জাস্ট দেখার পরেই চলে যাই, আর তেমন কিছু হয়নি। তো আমি যখন দৌড়ে 3 তলায় গেলাম, তখন হোটেল যে ম্যানেজার, তাকেও আমি সেখানে পেলাম না। তখন আমি প্রাণপণে জাস্ট নিচের দিকে চলে গেলাম, হোটেলের নিচে একবারে রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করলাম। যখন আমি সিঁড়িতে নামতেছিলাম, তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমাকে পেছন থেকে 4-5 জন ধাওয়া করতেছে এরকম, বাট আমার পেছনে তখন কেউই ছিল না। এই ফিলিংসটা আমার খুবই একটা ভয়ের কাজ করছে। যখন আমি সিঁড়ি থেকে নামতেছিলাম, কেউই ছিল না, ওই বিল্ডিংটাতেও কোনো মানুষ ছিল না তখন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমাকে কেউ ফলো করতেছে, আমাকে ধাওয়া করতেছে। তো আমি জাস্ট দৌড়ে মন্দিরের কাছাকাছি যে আমার ফ্রেন্ডদের ফোন করলাম, ওরা আমাকে রিসিভ করে নিয়ে গেল। কিন্তু ওরা আমাকে দেখে খুবই অবাক হলো, যে বললো যে তুই এত হাঁপাচ্ছিস কেন। তখন আমি ওদেরকে বললাম যে কিছুই তেমন কিছু বললাম না, বললাম যে আমি রাস্তা হারিয়ে ফেলছিলাম, মানে চিনতে পারিনি প্রথমে মন্দিরটা, এরকম একটা কথা বলে জিনিসটা স্কিপ করলাম। আর ওদেরকে ঘটনাটা শেয়ার করিনি তখন আমি। তো বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল প্রায় সকালের দিকে, পুরো সম্পূর্ণ বিয়ে শেষ। তো আমরা ব্যাক করবো ঢাকায়। তখন আমি আমার আঙ্কেল যে ছিলেন ওনাকে বললাম, প্লাস ফ্রেন্ডদেরকে সবাইকে এই ঘটনাটা খুলে বললাম। আচ্ছা, ওরা সবাই আমার কথা বিশ্বাস করলো, এবং আঙ্কেল বললো যে এরকম হতেই পারে, অনেক পুরনো এলাকা, এখানে মানুষজন খুব কম, গ্রামগঞ্জ, হতেই পারে। আর আমাকে ফ্রেন্ডরাও বলেছিল যে মানে হোটেলে যে ম্যানেজারের সাথে কথা বলে আসি চল, বাট আমি সেখানে মানে সায় দিইনি। আমি বললাম যে আমার যাওয়া দরকার নেই, ঢাকায় চলে যাই চলো। তো নর্মালি আমরা ঢাকায় আসলাম এর পর দিন। ঢাকায় আসার পরে মানে রাত হয়ে গেল, তো সেদিন আর কোনো প্রবলেম হয়নি। মেইনলি এর পরের দিন থেকে সবগুলো প্রবলেম শুরু হলো, যেটা আমার পার্সোনাল লাইফের সাথে রিলেটেড। তো প্রথম দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমার কম্পিউটারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল সকালবেলায়। আর ওই কম্পিউটারটা বলে রাখি যে আমি প্রায় 20 থেকে 25 দিন হবে যেটা পারচেস করছিলাম, মানে ঠিক খুব তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে গেল, মানে খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার। সেটাকে আমি জাস্ট নর্মালি নিলাম, যেহেতু ইলেকট্রনিক জিনিস নষ্ট হতেই পারে। ঠিক তারপরে একদিন, এর পরের দিনই নেক্সট ডেতেই মানে আমার মোবাইলটাও ডেড হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে কিছু প্যারানর্মাল বিষয় কাজ করছে। আর এগুলো হয়তোবা মানে নষ্ট হওয়ার ব্যাপারগুলো নর্মাল হলেও, বাট আমার সাথে জিনিসগুলো খুব নাটকীয় ভাবে হচ্ছিল, এবং আমি এগুলো নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে আসলে কি হচ্ছে ব্যাপারটা। তো যেদিন মোবাইলটা নষ্ট হয়ে গেল, ঠিক সেদিনই আমি আমার আপুর একটা মোবাইল নিয়ে আসলাম। আপুকে বললাম যে আপু তুমি জাস্ট আমাকে মোবাইলটা দাও, আমি জাস্ট একদিন ইউজ করে আবার দিয়ে দেবো তোমাকে। তো সেই মোবাইলটাও সেদিন রাতে ডেড হয়ে গেল কোনো কারণ ছাড়াই। আচ্ছা, প্রথমে কম্পিউটার, তারপরে মোবাইল, তারপর আপুর মোবাইলটাও ডেড হয়ে গেল। তো আমি আমার মোবাইল কি ঠিক করবো, আমি জাস্ট আমার আপুর মোবাইলটাকে নিয়ে চলে গেলাম, মানে ওয়ারেন্টি ছিল সেটাকে জাস্ট নোকিয়া সেন্টারে নিয়ে গেলাম। তো আজব বিষয়, ওইখানে নোকিয়ার যে মানে কার্ড গুলা থাকে, মানে ওয়ারেন্টি কার্ড, ক্যাশ মেমো, আমি সবই রাস্তায় হারিয়ে ফেললাম। আমি সেদিনও ওনার কিছু ঠিক করতে পারিনি, মানে আমি কোনো কাজই শান্তি মতো করতে পারছিলাম না। তো খুব প্রবলেম হচ্ছিল আমার পার্সোনাল লাইফে। এবং শেষ দিন যেটা হলো সেটা ছিল আরেকটু অদ্ভুত বেশি, মানে এতদিন তো আমার জাস্ট অ্যাসেট গুলোর উপর থেকে জাস্ট প্রবলেম হচ্ছিল, এরপর দিন আমার নিজের উপরই কিছুটা প্রবলেম হলো। আর আমাদের ওখানে বুড়িগঙ্গা নদী আছে, তো ওইখানে আমরা জাস্ট দুটা ফ্রেন্ড ঠিক মাগরিবের একটা টাইমে মানে আড্ডা দিচ্ছিলাম নদীর পাড়ে। তো আমি ওকে বলছিলাম যে চলো আমরা জাস্ট একটু ঘুরে আসি নৌকা দিয়ে। তো আমরা যখন নৌকাতে উঠলাম, তখন নদীটা একেবারেই শান্ত ছিল, যেহেতু শীতের দিন, একেবারেই শান্ত, কোনো স্রোত ছিল না, নদীতে কিছুই ছিল না। তো আমরা জাস্ট নদীটা যে পাড় থেকে একটু দূরে গেলাম, মানে মাঝখানেও বেশিটা যায়নি। আর নদীতে তখন কোনো লঞ্চও ছিল না যে ঢেউ আসবে লঞ্চ থেকে। তো জাস্ট আমরা আমাদের নৌকাটা হঠাৎ করেই মানে একবার ডান দিকে একবার বাম দিকে দোলা স্টার্ট করে দিল, মানে কোনো কারণ ছাড়াই, মানে আর হঠাৎ করে পানিটা জাস্ট স্রোত থাকলে যেরকম আর কি উঠে আসে আর কি নৌকার উপরে ছিটাগুলো পানির, ঠিক সেভাবে আসছিল। আমাদের শার্টটা সব ভিজে গিয়েছিল, এবং আমরা একটা মুহূর্তের জন্য মনে করেছিলাম যে আমরা পানিতে পড়ে যাব। আচ্ছা, বাট আর নৌকার মাঝিও খুব অবাক হয়েছিলেন যে এই সময় কোনো স্রোত নেই, কিচ্ছু নেই, তো কেন এরকম হচ্ছে কেন। আর আমরা কেউই সাঁতার জানতাম না, আমরা খুবই প্রচন্ড ভয় পেয়ে যাই। তারপরে যেটা হয়, মাঝি আমাদের কোনোভাবে আমাদের পাড়ে নিয়ে আসে, এবং আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আর এরপর থেকে আমার পার্সোনাল লাইফে আর তেমন প্রবলেম হয়নি, মানে আমি পর দিন থেকে মানে 5 ওয়াক্ত নামাজ স্টার্ট করি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, তারপরে আর কোনো প্রবলেম ফেস করিনি।
এই হচ্ছিল আমার আসলে বেশ কিছু প্রবলেম পার্সোনাল লাইফে, আর কোনো প্রবলেম আসেনি এখনো পর্যন্ত আসেনি, কিন্তু আপনি অনেক কিছু ফেস করেছেন এবং এই যে অভিজ্ঞতাটা আপনি বললেন সেটা আপনার কাছে যথেষ্ট ভয়ঙ্কর ছিল এবং অবশ্যই একমাত্র আপনি বুঝতে পারছেন যে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল। এনিওয়েজ, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার এই ঘটনা। আমাকে মারজান SMS করেছেন, লিখেছেন যে রাসেল ভাইয়া কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে, এবং তিনি বলেছেন তিনি অনেক SMS পাঠান বাট আমরা পড়ি না। এই অভিযোগ অনেকেরই আছে। আসলে কেন পড়ি না, আমি আসলে মানে সবার SMS কিন্তু পড়ার চেষ্টা করি, বাট ব্যাপারটা সবসময় সবার SMS পড়া হয় না, কিছুটা ঝামেলাও হয়ে যায় আর কি। বিন্দু আমাকে SMS করেছেন নওশিন শিশির ফ্রম মিরপুর, অরিজিনাল 10 নকল 10 নয়, লিখেছেন ভাইয়া আমরা সবাই একসাথে ভূত FM শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আর সাব্বির লিখেছেন যে রাসেল ভাই ঘুম আসছে না, পুরো রাতটা কি ভূত FM চালাতে পারবেন? পুরো রাত ভূত FM চালানো সম্ভব হবে না বোধহয়, কারণ মাঝখানে সেহেরি আছে। মুহি লিখেছেন যে ফ্রম সিলেট যে রাসেল ভাই আমার SMS পড়া হয় না কেন, একই প্রশ্ন। জুই লিখেছেন, জুই ও রূপা দুজন মংলা থেকে লিখেছেন। এছাড়াও আমাদেরকে লিখেছেন শাহজাদা ফ্রম সিলেট, এবং তিনি বলছেন যে তিনি এবং তার ফ্রেন্ড তারা দুই ভাই মিলে শুনছেন আর কি। শিমু লিখেছেন যে আজ থেকে 3 মান্থস আগে ফার্স্ট ভূত FM শুনেছিলেন, এত বেশি ভয় পেয়েছিলেন তিনি যে ভয় আর কোনোদিন শোনেননি, বাট এভরি ফ্রাইডে যেটা হয়, এভরি ফ্রাইডে তার শুনতে ইচ্ছে করে, কিন্তু ভয়, আমার যেটা মনে হয় ভয়টা যদি আপনি এনজয় করতে শেখেন বা এনজয় করতে পারেন, শেখেন বলে ভুল করলাম, যদি পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে শুনতে থাকুন। আর পলাশ লিখেছেন মিরপুর থেকে যে রাসেল ভাই লাস্ট উইক অনেক SMS করেছিলাম, SMS পড়েন নাই, প্লিজ এটা পড়েন। আমি পড়ে ফেললাম SMS, সবসময় যেটা বলি যে আমি SMS পড়ার চেষ্টা করি। মাসুম অ্যান্ড আল আমিন লিখেছেন গাজীপুর ঢাকা থেকে, ভাইয়া কেমন আছো, ভূত FM অনেক ভালো লাগে, লাস্ট উইক আমাদের SMS পড়া হয়নি, এই উইকে পড়া হয়ে গেল আপনাদের SMS, যাক আমি কিছু ভাবে দায়মুক্ত হচ্ছি। সুবর্ণ আমাদের SMS করেছেন বাসাবো থেকে, এবং তিনি বলছেন যে মজার সাথে সাথে অনেক ভয় লাগছে। আমাদেরকে SMS করেছেন বান্টি বংশাল থেকে, এবং তিনি বলছেন যে অনেক দিন ভাইয়া SMS পাঠাই কিন্তু SMS পড়া হয় না, আজকে পড়া হলো। উজ্জ্বল মৃধা তিনি আমাদের SMS করেছেন রবিন ফ্রম ধামরাই, এবং তিনি একা লাইট অফ করে, রুমে লাইট অফ করে দিয়ে একা শুনছেন। অলরাইট, অলৌকিক আমাদের SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। এছাড়াও আমাদের রাহাত SMS করেছেন খিলক্ষেত থেকে, তিনি এবং তার ফ্রেন্ড দুজন মিলে ভূত FM শুনছেন। আদিব রাজশাহী থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো তার ভালোই লাগছে। আমাকে SMS করেছেন অমৃতা ফ্রম ঢাকা উত্তরা থেকে, তিনি লিখেছেন যে ভূত বলে কিছু নাই, এবং তিনি বলছেন যে কারণ তিনি বলছেন যে কাজ আই হ্যাভ এক্সপেরিয়েন্সড ইট মাই সেলফ। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা যেটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট। ওকে, আমার যেটা মনে হয় যে আসলে এখানে কিছু বলার নাই, আমি প্রমাণ করতে পারবো না, মানে অ্যাজ ওয়েল অ্যাজ আপনিও কিন্তু প্রমাণ করতে পারবেন না যে নাই, আমিও প্রমাণ করতে পারবো না যে আছে। সো এই ব্যাপারটা নিয়ে তর্ক করলে তর্ক চলতেই থাকবে, সুতরাং আমার মনে হয় যে তর্ক না করাটাই ভালো। আচ্ছা, শুভ লিখেছেন যে শুভ আমাদের SMS করেছেন, তুলি এবং সাদিয়া SMS করেছেন, এবং এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি তুলিব সহ আরো অনেকে। সো আমি আরো একটু নতুন ঘটনায় যাই। ইন দ্য মিন টাইম যারা SMS করেননি তারা আমাদের SMS করতে পারেন, এবং SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবার আমাদের সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে চলে যাচ্ছি। ফুয়াদ আছেন আমাদের সাথে, এবং তিনি মাঝখানে একটা ঘটনা বলবেন, এবং সেই ঘটনাটা হচ্ছে তাবলিগ মানে জামাত নিয়ে। প্লিজ। হ্যালো লিসনার্স, আমি ফুয়াদ, আমি নারায়ণগঞ্জ মাঝদার থেকে আসছি। তো আমি আমার যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার এলাকার এক বড় ভাইয়ের ঘটনা। তো উনি আমার সাথে এটা মানে শেয়ার করছেন, ওইটাই আমি বলবো আর কি আজকে। তো আমাদের মানে এলাকা থেকে প্রতি মাসে 3 দিনের জামাত বের হয়। তো কোন এক জামাতে আমি নিজেও শরিক হই ওইখানে। তো শরিক হওয়ার পরে ওইখানে বাদ আসর মানে উনি এই ঘটনাটা আমাদের বলেন যে মানে আমার সঙ্গে মানে ওই বড় ভাই বলতেছে যে আমার সঙ্গেও মানে আসরের পর থেকে এই ঘটনাগুলা ঘটছে। তো উনি যা শেয়ার করে তাই আমি বলছি আপনাদের। তো ওনার বয়স এখন 55 থেকে 56। উনি যখন মানে আমাদের বয়সী ছিলেন 25-26 বছর, তখন তিনি প্রথম জামাতে যান এবং তিনি মানে এটা
ওকে। তো মানে এটা আরো 30-35 বছর আগের ঘটনা। আচ্ছা। তো ওনারা 3 দিনের জামাতে যান একটা অজপাড়াগায়, যেখানে মানে জনশূন্য এলাকা। তো যাওয়ার পরে বাদ আসর তারা গাছতে বের হন। গাছতে মানে হলো আপনার আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া, মানে হেঁটে হেঁটে যা করে আর কি জামাতের পরে। ওনারা 10-12 জন মানে জামাতের সাথী একত্রিত হইয়া মানে গাছতে বের হন বাদ আসর, এবং তারা চিন্তা করেন যে মানে মাগরিবের আগেই চলে আসতে হবে, যেহেতু মানে জামাতের একটা নিয়ম আছে যে গাছতে আসরের পরে বের হয় এবং মাগরিব মানে আইসা আবার পরে ওইখানে জামাতে। তো ওনারা বের হয়ে যায় এবং আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়া শুরু করে। আস্তে আস্তে তারা মানে গ্রামের ভিতরে চলে যায়। যতই গ্রামের ভিতরে চলে যায় মানুষজন আস্তে আস্তে কমতে থাকে ওইখানে। তো ওনারা চিন্তা করেন মাগরিবের আগ পর্যন্ত আমরা যত মানুষকে দাওয়াত দেওয়া যায় তো দেই, আল্লাহ রাস্তায় বেরিয়েছি, খাটার জন্য বেরিয়েছি, দেই। তো ওনারা ঢুকতে ঢুকতে ক্রমশ অনেক ভিতরে ঢুকে যায় এবং মাগরিবের সময় ঘনায় আসে, কোনো লোকজন আর পায় না দাওয়াত দেওয়ার জন্য। এবং একটা সিচুয়েশন মানে তখন ক্রিয়েট হয় সেখানে যে মানে অন্ধকার ঘনত্বটা খুব বাড়তে থাকে, ক্রমশই যেন মানে রাত হয়ে যাইতেছে। তো ওনারা চিন্তা করে যে মাগরিবের ওয়াক্ত, তো আজান তো শোনা যাইতেছে না, তো এত তাড়াতাড়ি কিভাবে সন্ধ্যা হয়ে যাইতেছে। তো তারা যে সাথীরা সঙ্গে ছিল সবাই 10-12 জন, তারা খুব কাছাকাছি ছিল কিন্তু কেউ ফেস দেখতে পারতেছে না কেউ, যে এতই ঘনত্বটা বাইরে যায় অন্ধকারে। তো দূর থেকে দেখতে পাইলো একজন, মানে যে বড় ভাই আমার সাথে শেয়ার করে, উনি দেখতে পাইলো যে মানে হ্যারিকেন হাতে কিছু একটা আসতেছে তাদের দিকে। তো ওনারা চিন্তা করে যে মানে উনি আসুক, ওনার কাছ থেকে মানে যাই না, আমরা ওই যে মসজিদে জামাতে আসছি ওই মসজিদে চলে যাই। আচ্ছা। তো অপেক্ষা করতে থাকে, উনি সামনে আসে, তো বলে ভাই আমরা তো জামাতে আসছি আপনাদের এলাকায় এক মসজিদে, তো আমরা তো মানে পথভ্রষ্ট হয়ে গেছি আর এখানে রাস্তাটাও খুঁজে পাইতেছি না, আননোন একটা প্লেস, প্লিজ বলবেন যে মানে ওই মসজিদে কিভাবে যাই। তো লোকটা রীতিমতো প্রশ্ন করলো আপনারা কোন মসজিদে আসছেন। তো উনি মসজিদের নামটা বললেন। তো উনি তো মানে ভেবে চাকা হয়ে গেল, ওই লোকটা যারা হারিকেন মানে এরকম চেহারাটা, যে ভাই আপনি তো অনেক ভিতরে চলে আসছেন, এখানে তো কোনো মসজিদ নেই আশেপাশে, আমি এখানে মানে একটা কর্মীরা মাটি টাটি কাটে, তো মানে আমি ওর পাশেই থাকি একটা জায়গা। তো আমি তো মানে অবাক হয়ে গেলাম, আপনারা কখন রওনা করছেন। বলল যে আমি তো ভাই গাছতে বেরোইছি, আসরের পরেই আমরা বের হই এই কাজটা করতে, মানুষজনরে মানে দাওয়াত দেওয়ার জন্য। তো উনি বলে যে আসরের সময় বের হইলে তো মানে এই সময় মানে পৌঁছানোর কথা না, এত তাড়াতাড়ি আপনারা এত ভিতরে চলে আসার কথা না, আর এমন কোনো মানে যানবাহনও নাই যে আপনারা এখানে আসতে পারেন এত তাড়াতাড়ি। তো বললো ভাই আল্লাহর নাম নিতে আসছি, আল্লাহর নাম নিতে নিতে চলে আসছি, কখন বুঝিনি। তো বলে ভাই আমাদের ওই জামাতের ওইখানে পৌঁছায় দেন প্লিজ, আপনি মানে যেমনি হোক পৌঁছায় দেন, আমার জামাতি ভাইয়েরা তো মানে চিন্তা করবে যে আমরা এখনো পৌঁছলাম না, আর আল্লাহর নাম নিতে বেরোইছি, তো আমরা তো আড্ডা দিতে বেরোই নাই, ওনারা তো এরকমও মানে চিন্তা করতে পারে আমাদের সম্বন্ধে। তো একটু মানে যদি বলতেন বা নিয়ে যেতেন খুব ভালো হইতো। তো উনি বলতেছে ভাই এখানে রাস্তা তো অনেক দূর, এটা যাওয়াটাও জোবজার আছে, আপনারা কিভাবে আসলেন, রাস্তাও নাই ঠিক মতো এখানে, তো কিভাবে আসলেন। তো আর সামনে এখানে মানে ভীষণ শিয়ালের ভয় আছে, বন্য শিয়াল আছে, ভাই আমি তো আপনাদের এখন কোনো সাহায্য করতে পারতাছি না, তো ফজরের ওয়াক্তের শেষে আপনাদের নিয়ে আমি পৌঁছাই দিয়ে আসবো, আমি কথা দিলাম আপনাদের সাথে, আর রাতটুকু আমার মেহমান হয়ে যদি আমার বাসায় থাকেন তো আমি মানে নিজেরে খুব গর্বিত মনে করতাম, আর আল্লাহ খোদার নাম নিতাম আপনাদের সাথে, আপনি থাকেন মেহমান হয়ে। তো ওনার সাথে যে মানে আমার বড় ভাইয়ের সাথে যে মানে সঙ্গী সাথীরা ছিলেন, ওনার নিজেদের মধ্যে আলাপ সেরা বললো যে হ্যাঁ এখন তো যাওয়াটা খুব বিপজ্জনক হয়ে যায়, তো বাদ ফজরই আমরা আল্লাহর নাম নিতে নিতে চলে যাও। তো তারা মানে এই প্রস্তাবে মানে সায় দেয় যে থাকি, রাতটুক থাকি। তো ওনার বাড়িতে গেল, মাগরিবের নামাজ আদায় করলো, যেহেতু মাগরিব পড়ে নাই উনি, মাগরিবের নামাজ আদায় করলো সবাই একত্রে, ওই বাড়ির লোকটাও মানে একত্রে নামাজ আদায় করলো। তো এশার নামাজও আদায় করলো, এবং মানে রাত্রে মানে একটা মেহমানরে গেলে পরে মানুষ যেভাবে আপ্যায়ন করে খুব আপ্যায়ন করলো, তাদেরকে খাওয়ালো খুব ভালো করে, এবং মিলাদ টিলাদ পড়ানোর পরে তারা মানে খুব আরামে এসেই থাকলো, ঘুমাইলো রাত্রেবেলা, যে একটা ভালো ঘরের মধ্যে ঘুমাইলো। তো যেই উইয়ার্ড জিনিসটা ঘটে আসলে মানে হকচকায়া যাওয়ার মতো ঘটনা। তো তারা যখন মানে যেহেতু মুসল্লি, তারা পাংচুয়াল মুসল্লি, তারা মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো ফজরের সময় দেখবেন যারা নামাজ পড়ে তারা অটোমেটিকলি তাদের ঘুম ভাঙা যায়, আজানের শব্দ হোক বা না হোক। তো তারা মানে ফজরের কিছু পরে মানে ঘুম ভাঙা যায়, কিন্তু আজানের কোনো শব্দ তাদের কানে আসে না।
যেহেতু আশেপাশে কোনো মসজিদ নাই আসলে। তো ঘুম ভাঙা তারা যেই জিনিসটা ফেস করে এটা মানে কেউই ফেস করতে চাইবো না, যেহেতু যে কোনো ভৌতিক কোনো কিছু বা কোনো জিন টিন দেখলেও মানুষ মানে সেটা মানে সামলায় নিতে পারে, যে একটা হইতে পারে কোনো কিছু সামনে এসে ভয় দেখাইলো। কিন্তু ঘুমের থেকে ওইটা তারা যা দেখলো যে একটা প্রস্তর বিশাল মাঠের বালুর মাঠের মাঝখানে তারা শুয়ে আছে। তো ঘুম থেকে উঠেই তো মানে ভেবা জায়গায় হয়ে গেল সবাই যে বাবা এটা কি কারণ, রাত্রেবেলা আসলাম এত আরাম আয়েশ করে খাইলাম দাইলাম ঘুমাইলাম আরাম করে এরকম খাটার মধ্যে বালির মধ্যে কিভাবে মানে শুয়ে আছি, এটা কিভাবে হয়। তো একজন আরেকজনের মুখের দিকে তাকায় বোকা বইনা গেছে তারা। তো একজন আরেকজন বললো ভাই কি হলো, তো এই বলে কি হলো, তো কেউ কিছু মানে এটার মানে ভার করতে পারতেছে না যে মানে কি হলো। তো ওনারা ভয় পেয়ে যায় এবং তখন মানে সকাল হয়ে গেছে প্রায়। ওনারা মানে মনের জোর নিয়ে আল্লাহর নাম নিতে নিতে বললো যে মানে যাই হয়েছে এটা তো মানে দেখতে হইব, ফেস করতে হইব। তো আমরা সামনের দিকে আগাই, আল্লাহ বিল্লাহ করতে করতে তারা সামনের দিকে আগায়। একটু 1-1.5 মাইল যাওয়ার পরে দেখে যে মানে মাঠের মধ্যে কিছু লোক মাটি কাটতেছে, মানে শ্রমিক মাটি কাটতেছে, ওইখানে থাকে একটা পাশে একটা জায়গায়। তো লোকরা দেখে মানে এরা এদের ভয় পাইতেছে, এরা এদের ভয় পাইতেছে যে এত সকালে মানে এইরকম মুসল্লি এখানে আসার তো কথা না, এরা কই থেকে আসলো। তো ওই বড় ভাই ডাকলো যে ভাই এখানে আসেন, আমাদের তো ভীষণ বিপদ হয়ে গেছে। কালকে রাত্রে আমরা জামাতে আসছিলাম এক মসজিদে, তো আইসা গাছতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে এখানে আইসা পড়ছি, কিভাবে আসলাম বুঝতে পারলাম না। তো ওই লোকরা বললো ভাই এখানে তো আশেপাশে ভাই মসজিদ নাই, আপনার কোথায় আসছেন। তো উনি বললো যে ভাই যে অমুক মসজিদে আসছি। কয় ভাই এটা কি কইতাছেন, মানে গ্রামের ভাষায় বলতেছেন কি কইতাছেন, এটা তো প্রায় 18-19 কিলো পিছনে, আপনারা এখানে কিভাবে আসলেন? পায়ে হেঁটে? তো হ্যাঁ পায়ে হেঁটে, তখন কোনো যানবাহন, আর যানবাহন দিয়ে এত তাড়াতাড়ি মানে আসা সম্ভব না। উনি বলছে যে মাগরিবের সময় চলে আসছেন এখানে, আর এখানে মানে এরকম থাকছেন খাওয়া দাওয়া করছেন, এটা কিভাবে সম্ভব। তারপর শ্রমিকরা বললো যে নিশ্চয়ই আপনারা পথভ্রষ্ট হয়েছেন এবং কোনো জিনের পাল্লায় পড়ছেন, আর আপনাদের কপাল ভালো যে মানে নিশ্চয়ই কোনো ভালো জিনের পাল্লায় পড়ছিলেন, নাহলে তো জানই হারাইতেন, মানে এখানে তো আসা সম্ভব না। আর আমি শেয়ার করার মানে এইটাই যে মানে আমার কাছে এই জিনিসটা খুব উইয়ার্ড লাগছে, মানে কিভাবে একটা জায়গার মধ্যে মানে তারা খুব মানে আত্মীয়তা পাইলো এবং আপনার এই যে মানে আপ্যায়ন পাইলো, এরকম একটা ভালো ঘরের মধ্যে থাকলো। তো এটা কিভাবে একটা বালির মানে মাঠ হয়ে যায়। তো একজন ভুল করতে পারতো, এইভাবে তো 10 জন লোক ভুল করতে পারে না, এবং তারা এত অল্প সময়ে মানে এখানে কিভাবে চলে আসবে। মানে আসলে মানে এটা আমার কাছে খুব মানে অবাক লাগছে ব্যাপারটা, এই জন্য আমি শেয়ার করলাম আর কি। অলরাইট, সো পরে ওদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল সেই মসজিদটা। ওকে, সো এই ছিল ঘটনা। আর আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো আপনারা আমাদেরকে যদি ঘটনা থাকে তাহলে SMS এর মাধ্যমে জানাতে পারেন যে হ্যাঁ আপনার ঘটনা আছে। আর SMS করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনি যদি সরাসরি ভূত FM এসে অংশগ্রহণ করতে চান বা আপনি যদি বড় করে আপনার ঘটনাটা লিখে পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাকে অনেকেই SMS পাঠাচ্ছেন, আমি কিছু SMS পড়ে ফেলি। বাকের ভাই তিনি বলেছেন নিবিড় এবং শাকিলকে তোরা ভয় পাস না। ওকে, আচ্ছা আমি জানিয়ে দিলাম বাকের ভাই আপনার পক্ষ থেকে। জাহিদ লিখেছেন রাজশাহী চারঘাট থেকে, আমি এবং আমার ফ্রেন্ড রাহি লাইট অফ করে ভূত FM শুনছি। অলরাইট, শাহিদ আমাদের SMS করেছেন, বলেছেন আমি ঢাকা থেকে শুনছি ভাইয়া, আমি আমার সিস্টারের সাথে ভূত FM শুনছি। অলরাইট, হামজা, পপি এবং শায়লা মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ থেকে এত SMS করি কেন পড়া হয় না। আমার মনে হয় যে এই অভিযোগগুলো বাদ দিয়ে, কারণ এর কোনো উত্তর আসলে আমি কখনোই দিতে পারিনি। সো আমার মনে হয় যে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি আমরা, তাহলে অনেক বেশি ভালো হবে। ইমন লিখেছেন ভাইয়া প্লিজ SMSটা পড়ুন। আমি SMS পড়ে ফেললাম। উপমা আমাকে বলেছেন যে প্লিজ গিভ মি অ্যান অ্যাডভাইস যে শুড আই বিলিভ ইন ঘোস্ট অর নট। আসলে সব বিষয়ে অ্যাডভাইস দেওয়া ঠিক না। ইমন লিখেছেন ফ্রম চাঁপাইনবাবগঞ্জ যে রাসেল ভাই আমার SMS পড়েন না কেন। দিনার লিখেছেন রাসেল ভাই ভূত FM শুনছি কিন্তু আমি খুবই কষ্ট পাই কারণ আপনি আমার SMS